দেখুন, এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। নতুন যেই দর্শনের আলাপ শুরু হয়েছে, সেখানে নতুন মানুষের সংজ্ঞা হলো, মানুষ হবে স্বার্থপর এবং বদ, রেডিক্যাল ইভিল, একক সত্তা এবং প্রতিযোগিতায় লিপ্ত। এবং এটা যেভাবে ঘটবে আপনি দেখেন, এখানে সার্কেলের মাধ্যমে বোঝানো হয়েছে নৈতিকতা বা লিবারেলিজম, ব্যক্তি জীবন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ভোগবাদ, পরিবার, ক্যারিয়ারিজম, সমাজ, ধর্মনিরপেক্ষতা, অর্থনীতি, পুঁজিবাদ এবং রাষ্ট্র হবে গণতন্ত্র, যা হবস, স্পেনজো, কান্ট সহ অধিকাংশ এনলাইটমেন্ট দার্শনিকদের মতে এটাই হলো নতুন মানুষের সংজ্ঞা। দেখুন, এখানে বলা হয়েছে যে মুমিনের আয় কেমন হবে, সেই জিনিসটা খুব সুন্দরভাবে লেখক বুঝিয়েছেন। এখানে বলা হয়েছে যে প্রথমত ফরজ পরিমাণ আয় করতে হবে, দ্বিতীয়ত নিজের বৃদ্ধ বয়সের জন্য কিছুটা হলেও সঞ্চয় করতে হবে, আর তৃতীয়ত মরণের পর পরিবার যেন হাত পাতার অবস্থায় না থাকে সেজন্য আরও কিছুটা সঞ্চয় করতে হবে, আর চতুর্থত কিছুটা অতিরিক্ত আয় করতে হবে যাতে করে আমি দান সৎকার করতে পারি অথবা হজে যাওয়ার জন্য কিছু টাকা জমিয়ে রাখতে পারি। তো মুমিনের আয়টা হবে ঠিক এরকম। এতে করে বোঝা গেল যে ইচ্ছাকৃতভাবে আমাদের গরিব হয়ে থাকা উচিত হবে না। একজন মুমিন হিসেবে আমাদের উচিত হবে সৎ পথে যতটা সম্ভব উপার্জন করা, কারণ অনেক সময় দারিদ্রতা কুফরের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। বইটির সবচেয়ে মজার বিষয় যে বিভিন্ন ধরনের গ্রাফ দিয়ে লেখক খুব সুন্দরভাবে ইসলামিক ক্যারিয়ার কেমন হবে মুমিনের সেই জিনিসটা তুলে ধরেছেন। সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল, তারা কে কতটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন, কার কত ইনকাম ছিল বর্তমান বাজার মূল্যে, সেই সব ইনকামের যেই অবস্থান এবং এর শেষ পরিণতি কী ছিল, এই বিষয়গুলো লেখক খুব সুন্দর করে বইটাতে তুলে ধরেছেন। এখানে তিনি মুমিনের ক্যারিয়ারটা কেমন হবে সে বিষয়টা নিয়েও আরেকটা গ্রাফ করে দেখিয়ে দিয়েছেন যে ক্যারিয়ারের সাথে যে টাকা এবং সম্মানের বিষয়টা নতুন মানুষের সঙ্গে জড়িত, সেটা আসলে মুমিনের ক্ষেত্রে না। মুমিন আসলে ক্যারিয়ার করবে, তার ক্যারিয়ারের যেই ধারণাটা সেটা হবে যে তার এক পাশ যাবে সাদাকাতে, আরেকটা যাবে তার দাওয়াতে। এরপর দেখেন বোনদের ক্যারিয়ার বা নারীদের ক্যারিয়ার নিয়ে খুব সুন্দর কিছু তথ্য উপাত্তর মাধ্যমে লেখক এই চ্যাপ্টারগুলোতে তুলে ধরেছেন যে আসলে 1960-এর দশকের শেষার্ধে কর্মক্ষেত্রে পুরুষের বেতন কমে যায়, বেকারত্ব বেড়ে যায়। এটার কারণ হচ্ছে যে নারীদেরকে আসলে কর্মক্ষেত্রে নিয়ে আসা হয় এবং কিভাবে এই জিনিসগুলা প্রথম থেকে একটা পরিকল্পিতভাবে সেক্টরগুলো ঢুকানো হয়েছে, এই বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে পুঁজিবাদের মূল টার্গেটই হচ্ছে যে ভোক্তা তৈরি করা। যেমন ধরেন পরিবারের কারো একটা গাড়ি লাগবে বা একটা ল্যাপটপ লাগবে, সেখানে যদি আমাদের মানে ঘরের স্ত্রীদেরকে ইনকামে বাধ্য করা হয়, তখন তারা দেখা গেছে যে তারাও কাজে চলে যায়, তারাও আরেকটা ল্যাপটপ কিনে, আরেকটা গাড়ি কিনে, এবং এভাবে তাদের ভোক্তা বাড়ে এবং এভাবে বেশি বেশি প্রোডাক্ট করে তারা নিজেদের লাভ করে নেয়। এরপর তিনি ভিক্টোরিয়ান যুগে নারীদের যেই সম্মান ছিল, ফ্যামিলিকে তারা কতটা গুরুত্ব দিত এবং ভিক্টোরিয়ান নারীদের যে পোশাক আশাক ছিল, এই বিষয়টা নিয়েও লেখক খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করেছেন যে কেমন হবে ভিক্টোরিয়ান নারীদের, কেমন হবে আসলে মুমিনের পোশাক, নারীদের পোশাক খুব শালীন অবস্থায়। এবং তিনি এখানে 1861 সালে মিসেস বেটনের বুক অফ হাউস ম্যানেজমেন্ট অর্থাৎ গৃহস্থালী ব্যবস্থাপনা নামে একটা যে বই প্রকাশ হয়, যেটা 50 বছরেরও সময় ধরে বেস্ট সেলার ছিল, ওই বইটির বিষয়বস্তু নিয়েও খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন বইটিতে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এখানে নারীর ক্যারিয়ারিজম নিয়ে উনি খুব সুন্দর কিছু তথ্য দিয়েছেন, যা আসলে একেবারেই যে কেউ মানে কোনো বোধ সম্পন্ন নারী বা শিক্ষিত নারী যদি তিনি পড়েন, তাহলে তিনি বুঝতে পারবেন যে কীভাবে নারীর ক্যারিয়ারিজম তার দেহ এবং মনের ক্ষতি করছে, কিভাবে সে স্ট্রেস নিয়ে তার উপার্জন এবং তার সংসার পরিচালনা করছে। কারণ দিন শেষে কিন্তু নারী কাজ করলেও ঘরে এসে ঘরের কাজগুলোকে কিন্তু নারীকেই করতে হয়, পুরুষরা এখানে তেমন বেশি কোনো হেল্প করে না। তো দেখা যায় তার উপার্জনের কষ্ট এবং ঘরের কাজ দুটার স্ট্রেসে সে মানসিকভাবে এতটাই হতাশ হয়ে পড়ে এবং ভেঙে পড়ে যে পরবর্তীতে দেখা গেছে যে এই জিনিসগুলো তার বাচ্চার উপরে গিয়ে পড়ে এবং বাচ্চাগুলোকে সে ঠিকভাবে মানুষ করতে পারে না। এবং এই বিষয়গুলো শুধু এমনি কথার কথা না, উনি বিভিন্ন তথ্য উপাত্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে গর্ভকালীন স্ট্রেসের দরুন, গর্ভকালীন জটিলতা, এরপরে
নারী স্ট্রেসে থাকার মূল কারণ কি, স্ট্রেসের কারণে মুটিয়ে যাওয়া, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো তিনি খুব সুন্দরভাবে এখানে বুঝিয়েছেন। তাই আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরও আসলে বইটা পড়া উচিত, কারণ বইটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এটা একেবারে চোখ খুলে দেওয়ার মতো একটা বই আর কি। যে পুঁজিবাদের যে ষড়যন্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান নেতৃত্বে শুরু হয়েছে, এটা মানুষের জীবন বিরোধী। আপনাকে আপনার জীবন উপভোগ করতে দেবে না, আপনাকে নিংড়ে চুষে কেবল আপনার শ্রমটাকে তারা নিয়ে নেবে। আপনার যে একটা নিজস্ব জীবন, নিজস্ব সুখ শান্তি, এটা আপনাকে তারা ভোগ করতে দেবে না। এরপর বাচ্চাদের জন্মের হার এবং বিভিন্ন দেশ বাচ্চা কম নেওয়ার কারণে এখন তারা কি কি পরিস্থিতির মুখোমুখি, এই বিষয়গুলো নিয়ে লেখক বেশ সুন্দরভাবে বিভিন্ন তথ্য দিয়ে তিনি সোর্স উল্লেখ করে করে এগুলো বুঝিয়ে দিয়েছেন। এবং এখানে আরও কিছু খুব সুন্দর গ্রাফ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রাফগুলোতে তিনি বুঝিয়ে দিয়েছেন যে গরিব কীভাবে আরও গরিব হচ্ছে, ধনী কীভাবে আরও ধনী হচ্ছে, নারীর শিক্ষা, নারী ক্ষমতায়ন, নারীর প্রগতি, ঊর্ধ্বমুখী একই প্রবাহ, মনোহাপ্রবাহ, এগুলো খুবই সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। এবং বিয়ে পিছিয়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে যে কিভাবে বিয়ে পিছিয়ে দেওয়ার ফলে মেয়েদের দিয়ে ব্যবসা করা হচ্ছে এবং ছেলেদের দিয়েও ব্যবসা করা হচ্ছে। নারী মুক্তি, নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন কিভাবে আমাদেরকে পিছিয়ে দিচ্ছে এবং কিভাবে সমাজ ধ্বংসের একটা মূল কারণে পরিণত হচ্ছে, এই বিষয়টা নিয়েও খুব সুন্দর একটা চার্ট এখানে দেওয়া আছে। এরপর উচ্চশিক্ষার নামে আমরা যেসব অপ্রাসঙ্গিক শিক্ষা গ্রহণ করে থাকি, স্পেশালি এইচএসসির পর, এই বিষয়গুলো নিয়ে লেখক খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে কিভাবে আসলে আমাদের কোন ধরনের জিনিসগুলো শেখা দরকার, যেমন জমি বন্টন ও ভূমির টুকটাক আইনগুলো আমাদের শিখে রাখা দরকার, নিজের শরীরকে জানা ও প্রাথমিক মেডিকেল জ্ঞান আমাদের জানা থাকা দরকার। কিন্তু দেখা গেছে যে গৃহিণী হওয়ার জন্য আমাদের যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষাটা এখন আর কেউই নিচ্ছে না। যেমন পুষ্টিবিদ্যার জ্ঞান লাগবে, চাইল্ড সাইকোলজি লাগবে, চাইল্ড এডুকেশন লাগবে, হোম ইকোনমিক্সের যেসব বিষয় আছে, সাংসারিক খরচ ম্যানেজমেন্টের বিষয় আছে, অ্যাকাউন্টিংয়ের কিছু বিষয় আছে, এসব বিষয়গুলো নারী শিখছে না। পুরোই যেগুলো কাজে লাগবে না বা যেগুলো আসলে শুধুমাত্র বাইরে কাজ করতে গেলে সে ব্যবহার করতে পারবে, এই ধরনের শিক্ষাগুলো তাকে দেওয়া হচ্ছে। আর যার কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। এক একটা পরিবারে দেখা গেছে যে শিশুদের মধ্যেও অনেক বেশি পরিমাণ স্ট্রেস এবং অনেক বেশি পরিমাণ অ্যাংজাইটি দেখা যাচ্ছে এখন। আর এই জিনিসটা হচ্ছে পুরুষদের গাফিলতির কারণে। আসলে অনেক পুরুষই আছে যারা নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না এবং ঠিকভাবে পরিবারের উপার্জনের দিকে তারা মন দিচ্ছে না, যার কারণে দেখা গেছে যে নারীকে বাধ্য হয়ে অনেক সময় দেখা গেছে যে কাজে আসতে হয়। আর এই কাজটা করার কারণে তার পরিবার অনেক বড় ধরনের একটা প্রভাব পড়ে, তার সন্তানদের পড়াশোনা, তার সন্তানদের যেই গ্রোয়িং এবং খুব সুন্দরভাবে যে বাবা মার সাথে তার বেড়ে ওঠা, এই জিনিসগুলা ঘাটতি দেখা দেয়। তো কিভাবে আসলে বর্তমান বাবা মা সহ এবং পরিবারকে সময় দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে একটা জীবন পরিচালনা করা যায়, মুমিনের ক্যারিয়ারটা আসলে অ্যাকচুয়ালি কেমন হবে, এই বইটা আসলে আমি মনে করি যে বাবা মা সন্তান ভাই বোন যারা আছে সবারই পড়া উচিত, অন্ততপক্ষে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, যারা প্রথমে আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করেন, তাদের আসলে এই জিনিসগুলো খুব বেশি পরিমাণ জানা উচিত যে আসলে কিভাবে আমাদের সমাজ ব্যবস্থাটা কাজ করছে এবং কিভাবে আমরা একটা সাবজেক্ট থেকে পড়ে গিয়ে আমরা আরেকটা সাবজেক্টে ঢুকে যাচ্ছি। এবং দেখা গেছে যে ব্যাংক থেকে পড়ে আরেকজন চলে যাচ্ছে সে অ্যাডমিন ক্যাডার হতে, আবার একজন দেখা গেছে যে সে আয়ার নিয়ে পড়লো, ইন্টারন্যাশনাল রিলেশন বা এই ধরনের বিষয়গুলো নিয়ে পড়লো, সে আবার গিয়ে দেখা গেছে যে ব্যাংকে জব করছে। তো এতে করে দেশেরও কিন্তু আসলে অনেক ক্ষতি হচ্ছে। এই বিষয়ে উনি বেশ কিছু বই সাজেস্ট করেছেন। এখানে উনি বলেছেন যে আসিফ আদনান ভাই, ইফতেখার সিফাত ভাইয়ের যে বইগুলো আমরা পড়তে পারি সেগুলো সম্পর্কে উনি বিভিন্ন বইয়ের রিকমেন্ডেশন দিয়েছেন। এখানে সৃষ্ট হওয়ার জন্য আমাদের আসলে কি করা দরকার, মুমিন হিসেবে আমরা যেখানে থাকি না কেন আমাদেরকে সৃষ্ট হওয়ার চেষ্টা করতে হবে সবসময়, এই বিষয়গুলো বলেছেন। এবং বোনদের ব্যাপারে তিনি বলেছেন যে আপনারা ব্যবসা করুন আর না করুন, ব্যবসাটা শিখে রাখতে হবে, কিভাবে ব্যবসা করতে হয় এটা স্বামীর কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে বা যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে ব্যবসাটা শিখে নেওয়া জরুরি। কারণ আল্লাহ না করুক এমন একটা সময় হতে পারে যে আপনার নিজের ইনকাম আপনাকে নিজেই করতে হচ্ছে। তো এই জিনিসটা উনি খুব সুন্দর একটা, এরপরে আছে যে শেষ কথা এখানে, এরপর ওনার কিছু শেষ মেসেজ দেওয়া আছে এবং এছাড়াও ওনার যেসব বই আরও প্রকাশিত হয়েছে চেতনা প্রকাশনী থেকে, ওগুলোর লিস্ট দেওয়া আছে। এবং সবশেষে লেখক শামসুল আরিফিন শক্তির একটা পারিবারিক পরিচয় এবং উনি কোথা থেকে পড়ালেখা করেছেন, কি বর্তমানে কোথায় আছেন, এই বিষয়গুলো নিয়ে একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আর বইটি কেন পড়বেন, শেষের মলাটে কেমন হবে একজন খাঁটি মুমিনের ক্যারিয়ার, এ বিষয়টা তুলে ধরা হয়েছে।